সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ক্লাসের আলোচনার বিষয় হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ভারতীয় উপমহাদেশ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। নবাব সিরাজদৌল্লা পলাশীর যুদ্ধে পরাজয় বরণ করে 1757 সাল। 1764 সালে মীর কাসিম বক্সারের যুদ্ধে পরাজয় বরণ করে। এই দুই যুদ্ধে এদেশের নবাবদ্বয়ের পরাজয় বরণ করার পর ইংরেজরা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ইংরেজদের দমন করার মতো শক্তি সাহস এদেশে আর কোনো সম্রাট বা রাজার ছিল না। ইংরেজরা যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে এদেশকে শাসন করতে থাকলো। 1765 সালে মীর জাফরের মৃত্যুর পর তার পুত্র নাজিমউদ্দৌলাকে কতগুলো শর্তের বিনিময়ে ইংরেজরা সিংহাসনে অধিষ্ঠিত করল। নাজিমউদ্দৌলা আগের যে সেই দস্তক ব্যবহারের সিস্টেম ছিল, ইংরেজদের বিনা শুল্কে ব্যবসা করার যে সিস্টেম ছিল, সেই সিস্টেমটা বহাল রাখলো এবং এদেশীয় বণিকদের পুনরায় ট্যাক্সের খাজনার আওতায় নিয়ে আসলো। ফলে ইংরেজদের খাজনা ছাড়া অর্থাৎ ট্যাক্স ছাড়া তারা ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ সুবিধা পেল। কিন্তু এদেশের ব্যবসায়িকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং বঞ্চিত হলো। নামমাত্র নবাব হলেন নবাব নাজিমউদ্দৌলা, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1717 সালে মুর্শিদ কুলি খান তার যে সুবা বাংলা, এই বাংলায় তিনি শাসন কার্য হাতে নেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা নবাবকে কেন্দ্রে অর্থাৎ দিল্লির সম্রাটকে শুল্ক দিতে হতো। কিন্তু মুর্শিদ কুলি খান ক্ষমতায় আসার পর তিনি দেওয়ানি এবং সুবা এই দুইটা বিষয়কে একীভূত করল এবং দিল্লির সুলতানকে, দিল্লির সম্রাটকে খাজনা দেওয়া তিনি বন্ধ করে দিলেন। পরবর্তী সময়ে নবাব আলীবর্দী খান ক্ষমতায় আসে। তিনিও মারাঠাদের বারবার আক্রমণের কারণে দিল্লিকে খাজনা দেওয়া বন্ধ করে দিলেন। তারপর নবাব সিরাজদৌল্লা আসে, তিনিও বন্ধ করলেন। এরপরে যে সমস্ত নবাব যারা এসেছিলেন তারা দিল্লিকে খাজনা বন্ধ করে দিয়েছিলেন, যার কারণে একসময় দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের রিকোয়েস্ট করেছিল যে তোমরা বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি নাও, বিনিময়ে আমাদের কিছু খাজনা দাও, কিন্তু ইংরেজরা সেটা নাকচ করে দিয়েছিল। অন্যদিকে বক্সার যুদ্ধের পর কর্মচারীদের দুর্নীতি এবং বিশৃঙ্খলা যখন বেড়ে যায়, তখন ইংরেজরা ভীত হয়ে পড়ে। তিনি প্রথমেই ইংরেজরা ভীত হয়ে পড়ে। এমনই একটা অবস্থায় ইংল্যান্ড থেকে আবার লর্ড ক্লাইভকে এদেশে পুনরায়
লর্ড উপাধি দিয়ে প্রেরণ করে। তিনি এসেই তিনি মীর কাসিমের যে সমস্ত মিত্র শক্তি ছিল, যেমন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট শাহ আলমের সাথে সমন্বয় করলেন এবং চুক্তিবদ্ধ হলেন। তিনি অযোধ্যার নবাবকে কারা এবং এলাহাবাদ দিলেন, তার জায়গা এলাহাবাদ ফেরত দিলেন এবং বার্ষিক 50 লক্ষ টাকার বিনিময়ে তিনি যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তার মাসুল ইংরেজরা তাকে দিল। পরবর্তীতে দিল্লির সম্রাট শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যা দেওয়ানি লাভ করল। বাংলা, বিহার, উড়িষ্যা খাজনা আদায়ে আর কোনো বাধা রইল না। এই যে সম্রাটের সাথে চুক্তিবদ্ধ হলো, এই বিষয়টা বাংলার যে সম্রাট ছিল নাজিমউদ্দৌলা বিষয়টা যখন তার অবগত হলেন, এটা তারও পাওনা ছিল। তিনি নবাবদের 1765 সালে 12ই আগস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আর একটা চুক্তি করলেন এবং তাকে বার্ষিক 53 লক্ষ টাকার বিনিময়ে কোম্পানির দেওয়ানি লাভের এই যে শর্ত, এই শর্ত তিনি মেনে নিলেন, অর্থাৎ স্বীকৃতি দিলেন। এবং এই যে চুক্তিদ্বয় ভারতবর্ষে ইংরেজ কোম্পানিকে রাজস্ব শাসনের অধিকার দেয় এবং সূত্রপাত ঘটায় ঔপনিবেশিক শাসনের। আমরা এখন আলোচনা করব দেওয়ানি লাভের ফলাফল এবং গুরুত্ব। কোম্পানি রাজনৈতিকভাবে এই দেওয়ানি লাভের কারণে অনেক সুযোগ সুবিধা পেল, অর্থাৎ এর ফলে সম্রাট এবং নবাব একেবারে ক্ষমতাহীন হয়ে পড়ে, ইংরেজদের হাতে পুতুল হয়ে যায়। নবাবের ছিল না কোনো রাজস্ব আদায়ের ক্ষমতা, না ছিল সেনাদল রাখার ক্ষমতার অর্থের অভাবে নবাবকে নামমাত্র সিংহাসনে বসিয়ে কোম্পানি সকল অধিকার ভোগ করতে থাকে। অর্থনৈতিক দিক দিয়েও দেওয়ানি লাভ ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর একটা বিজয়। কোম্পানি এর ফলে নিজের দেউলিয়া অবস্থা হতে রক্ষা পায়। কোর্ট অফ ডাইরেক্টরসকে দেওয়ানি লাভের সুযোগ সুবিধা অবহিত করতে গিয়ে লর্ড ক্লাইভ বলেন যে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজস্ব পাওয়া যাবে তাই এত বেশি যে সম্রাট এবং নবাবের নির্ধারিত ভাতা এবং সামরিক ও বেসামরিক অন্যান্য খরচ বাদ দিয়েও 12 কোটি টাকার উপরে থাকবে। লর্ড ক্লাইভ কোর্ট অফ ডাইরেক্টরসকে আরও জানান যে ওই উদ্বৃত্ত অর্থ গোটা বাণিজ্য বিনিয়োগের জন্য যথেষ্ট। ফলে দেওয়ানি লাভের আগে এদেশে বাণিজ্য করার জন্য ইংল্যান্ড থেকে যে অর্থ আনা হতো সেটা এখন আর আনা লাগবে না। এদেশের উপার্জিত আয় থেকেই, এদেশের উপার্জিত অর্থ থেকেই এই বাণিজ্য কার্যক্রম পরিচালনা করা যাবে। ব্যবসার সমস্ত পুঁজি এদেশের রাজস্বতেই সংস্থান হবে। ফলে ইংরেজরা এখান থেকে বিশেষভাবে উপকৃত হলো। কোম্পানি কর্মচারীরা এই দেওয়ানি লাভের ফলে শুল্কহীন অবাধ বাণিজ্য সুযোগ সুবিধা পায়
এবং তারা এই শুল্কহীন অবাধ বাণিজ্য পাওয়ার ফলে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এখানে উল্লেখ্য যে এদেশেও যে সমস্ত বণিক ছিল তাদের কিন্তু শুল্ক দিতে বাধ্য হতে হয়েছিল, কিন্তু ইংরেজদের কোনো শুল্ক দিতে হতো না। ইংরেজরা এখানে শুল্কহীন ব্যবসা বাণিজ্য করত এবং এইসব কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ল, ফলে এদেশের মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। দেওয়ানি লাভের পর বাংলা থেকে ব্যাপক অর্থ ইংল্যান্ডে পাচার হতে থাকলো। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ প্রকৃত অর্থে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল, এই টাকা অর্থাৎ বাংলা, বিহার এবং উড়িষ্যা থেকে যে অর্জিত যে টাকা, এই টাকা ইংল্যান্ডে নিয়ে যাওয়ার ফলে সেখানে শিল্প বিপ্লব করতে সহযোগিতা করেছিল। সর্বোপরি ইংরেজরা এই দেওয়ানি লাভের সূত্র ধরেই ভারতবর্ষে প্রায় 200 বছর অর্থাৎ 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এদেশ শাসন করে, ভারতবর্ষ শাসন করে। তাই অনেক ঐতিহাসিক ইংরেজদের দেওয়ানি লাভ করাকে ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা বলে অভিহিত করেছেন। আজকের মতো ক্লাসের ইতি টানছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।